12ই জুলাই মুক্তি পেতে চলেছে হেমন্তের অপরাহ্ন, এবং সেখানে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে, গুরুত্বপূর্ণ কেন, একদম অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুব্রত মুখোপাধ্যায় থেকে। ঋতুব্রত একদিকে অশোক বিশ্বনাথনের মধ্যে পরিচালক, এবারের তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রায় পাশাপাশি ছবিটা এমন একটা গল্প যে থিয়েটার উঠে আসছে, একদম থিয়েটার একটা অন্য একটা বিশাল বড় জায়গা আছে আর কি। যেহেতু তুমি থিয়েটারের মানুষ এবং এখনো থিয়েটার করো আর কি, হিউজ সাকসেস থিয়েটার করতে। থ্যাংক ইউ। প্রথমে তোমার চরিত্রটা ছোট্ট করে। প্রথমেই ক্ষমা চাইছি, খুব খিদে পেয়েছে, না একটু খাচ্ছিলাম, খেতে খেতে কথা বলার জন্য কিছু মনে করবেন না। আগে একটু অন্য কথা একটা বলে দিই, সেটা হচ্ছে এই ছবিটা নিয়ে যে আলোচনা করছি এবং আমাদের কাজ নিয়ে যে যখনই আলোচনা হয় বা আমরা কথা বলি, এটার জন্য সংবাদ মাধ্যমের মানে আপনাদের সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ সিনেমা মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম তো সংবাদ মাধ্যম, এবং এই যে সাপোর্টটা, সেটা আমাদের সিনেমা, ওয়েব সিরিজ, অডিও, থিয়েটার সবেতেই, এটা আমাদের কাছে খুব খুব স্পেশাল। তো থ্যাংক ইউ ফর কামিং টুডে এবং থ্যাংক ইউ ফর টকিং টু মি। খুব ভালো লাগলো। সময় দিই, কেন সময় দেবো না, কি মুশকিল। তো হ্যাঁ, যেটা বললে সেটা হচ্ছে, আমি মনে করি অশোক বিশ্বনাথন এমন একজন পরিচালক যিনি সিনেমা পড়েন, যার সিনেমা পড়ানো হয় এবং যিনি সিনেমা পড়ান, এমন একজন মানুষ যিনি যেটা বললে যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভূষিত ও সম্মানিত, যিনি শিল্পী হিসেবে এত মিডিয়ামে কাজ করেছেন, টেলিফিল্ম করেছেন, রিলে কাজ করেছেন, এখন ডিজিটালে কাজ করছেন। এনাদের কাছ থেকে শিক্ষা পাওয়া বা এনাদের সঙ্গে কাজ করাটা আসলে মাস্টার ক্লাসের মতো। অভিনেতা হিসেবে আমার আসলে সেটাই হয়েছে। আমার যে চরিত্র রাজেশ, এই ছবিতে একটি থিয়েটার দল, মফস্বলের থিয়েটার দল, সেটা একটি কেন্দ্রে আছে। তো রাজেশ হচ্ছে এই থিয়েটার দলে বেশ কয়েকদিনের অভিনেতা এবং খুব সিরিয়াস অভিনেতা, এটা আমার চরিত্র। কিন্তু যেমন আমরা জানি যে অভিনেতা মানে যে তার জীবনটা সবটাই রূপলি, এমন তো নয়। রাজেশের জীবনেও অনেক অন্ধকার, বা যেটাকে আমরা প্যাচ বলি, অন্ধকার স্পট, ডার্ক স্পট, সেটা আছে। পাশাপাশি যেহেতু থিয়েটার করছো, সেখানে এই মফস্বলের থিয়েটার, এই যে থিয়েটার, যখন থিয়েটার তো যখন একটা ছবি মানে থিয়েটার মানে থিয়েটার, সেখান থেকে থিয়েটার হলেও মফস্বলের থিয়েটার তো আরো বেশি স্ট্রাগল করতে পারে বলে ঠিক তোমার কি মনে হয়? অনেকটা বেশি, এবং তারা যেহেতু কলকাতাটা পাচ্ছে না। ঠিক এই জায়গাটা না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা সবসময় মনে করি মফস্বল মানেই তারা কলকাতা হতে চায়, বা তারা কলকাতায় আসতে চায়, বা তারা কলকাতায় প্রতিষ্ঠা পেতে চায়। আমি এটা দেখেছি যে আসলে মফস্বলের থিয়েটার দল সবসময় যে আরো চাই এমনটা নয়। তারা তাদের কাজে, তাদের আদর্শে, তাদের যে ধরনের বিশ্বাস, সেটাই তারা স্টিক করে। তারা সবসময় মনে করে না যে কলকাতাই একমাত্র কাজের জায়গা। ঠিক সেরকমই মফস্বলের খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বললে, সেটা আমরা সিনেমায় এর আগে থিয়েটার দেখেছি বা নাটক হচ্ছে সেটা একটা শর্ট দেখেছি বা শুটিং হচ্ছে দেখেছি। এখানে একটা মফস্বলের থিয়েটার গ্রুপের ভেতরে যাওয়া, সেখানে রিহার্সাল রুমে মুড়ি খাওয়া হচ্ছে, বাতাসা খাওয়া হচ্ছে, একটু সিনিয়র জুনিয়র পেছনে লাগছে। এই যে বাস্তব চিত্রটা, এটা কিন্তু আমি দেখেছি, কারণ আমার দলে এটা হয়। আমার দল যে বিরাট দল, আমাদের দল নাট্য আনন্দ, যে মানে টিকিট পাওয়া যায় না, মারামারি হয়, এমন নয়। আমরাও ভীষণ পরিশ্রম করে মানুষকে অনুরোধ করি, আসুন একটু আমাদের নাটক দেখুন। আমরা ওই স্ট্রাগলটা জানি, আমরাও জানি এটা কি করে হয়। আমরা জানি যখন একটা বিদেশি নাটককে বঙ্গানুবাদ করা হয়, বা সেই বিদেশি নাটক ধরে আমেরিকার একটা ঘটনা, সেটাকে আমরা জাস্ট বাংলা করছি, কিন্তু ঘটনাটা আমেরিকারই আছে, কিন্তু আমরা আসলে আজকের বাংলাকে নিয়ে কথা বলছি ওই আমেরিকার উল্লেখটা করে। তো এই যে রূপান্তর বা অনুবাদ বা বঙ্গানুবাদ, এটা করার সময় অনেকগুলো চ্যালেঞ্জ মাথায় আসে, যে মানুষকে এটা বুঝতে পারবে, মানুষকে কি ভাল লাগবে, এটা যদি না হয় তাহলে আমরা কি করব। এই সত্যিকারের প্রবলেম গুলো এখানে আছে, যেটা আমার মনে হয় আসলে অশোক বিশ্বনাথন যেহেতু নিজে ভীষণভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত, তিনি এই বাস্তব চিত্রটা তুলে ধরতে পেরেছেন। আমরা তো হেমন্তের অপরাহ্ন নিয়ে কথা বলবো, আমরা যদি থিয়েটার নিয়ে অনেকগুলো প্রশ্ন একদম বলো না। আমরা দেখেছি যে তুমি বলছি নাট্য আনন্দ, নাট্য আনন্দে যারা থিয়েটার করছে, তোমার বাবা হোক, শান্তিলাল দা হোক বা চন্দন দা হোক, তারা প্রত্যেকে কিন্তু থিয়েটারে যথেষ্ট পরিমাণে স্টাবলিশ। তুমি যদি নান্দিকারা দেখো, প্রত্যেকে থিয়েটার করে গেছে একদম। পাশাপাশি ছবিটা হয়তো অনেক শখে করেছে, কিন্তু সেই অর্থে যদি এখন দেখা যায়, যদি যায় সেই অর্থে অনলি থিয়েটার, আমি থিয়েটারই করবো, সেই রকম দেখা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, এই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত হোক বা শান্তিলাল মুখার্জি হোক বা চন্দন সেন, সেটাও তো উঠে আসছে। আর আমি বলছি না যে থিয়েটার এখন অনেকে করছে, কিন্তু এই যে ছবিতে চলে আসছে বা ছবি থিয়েটার করছে ছবি করার জন্য, এইটা কি কোথাও দায়ী বলে তোমার মনে হয়? দেখো, সেটা আমরা বৃহৎ ভাবে দেখলে তাই হয়তো। দেখো, সব কথার মধ্যেই কিছুটা সত্যি কিছুটা মানে সত্যি নয়, সেটা থাকেই। বৃহৎ ভাবে দেখলে এটা ডেফিনেটলি, কিন্তু থিয়েটারেও এমন অনেকে আছে
যারা সিনেমাটা আসলে ওইভাবে দেখে যে সিনেমাটা করি আসলে আমার থিয়েটার, এরকম অনেক অনেককে চিনি আমি, তারা হয়তো সাস্টেনেন্স এর জন্য, সবসময় যে খ্যাতির জন্য সিনেমা এমন নয়। অনেক সময় বলি সিনেমায় বেশি পয়সা, মাঝে মধ্যে সিনেমা বা সিরিয়ালে করে দিই, কিন্তু আমার থিয়েটারটা আমি মনে হয় কম্প্রোমাইজ করবো না। এরম লোকও আছে, এরম লোকের কথা আমরা মেন স্ট্রিমে জানতে পারি না। আমার চেনা এরকম অজস্র লোক আছে। আবার এটাও ঠিক, আহ উঠে আসছে, যেটা এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে উঠে আসছে, কিন্তু মানে তারা নেহাতি এখন তাদের বয়স কম, বা তারা একটা দুটো খুব নামকরা কাজ করেছেন, খুব খ্যাতি পেয়েছেন। বৃহত্তর ভাবে তুমি যে নামগুলো বললে সেই স্ট্যাচারে পৌঁছতে সময় লাগবে, এনাদেরও লেগেছে, যারা আসছেন তাদেরও লাগবে। অজস্র এরকম মানুষ আছেন। বিশেষ করে আমি দু একটা নাম নেবো, আমি বলছি আবার, আমি মানে সব নাম নেবো না কারণ মিস করবো, কিন্তু আমি একটা উদাহরণ দেবো। সেটা হচ্ছে হুব্বাতে গম্ভীরা ভট্টাচার্য অভিনয় করলেন এবং বিপুল সাড়া পড়লো। মোশাররফ করিম মানে হুব্বা শ্যামলের অল্প বয়সটা যেটা করেছেন, গম্ভীরা যে কি সাংঘাতিক ভালো অভিনেতা, এটা আমরা থিয়েটারে বিগত 10-15 বছর ধরে জানি। মানুষ এটা এখন জানতে পারলেন এবং তিনি একের পর এক কাজ পাচ্ছেন। একটু সময় লেগেছে হয়তো এক্সপ্লোর হতে, কিন্তু তার কিন্তু এটা ছিল না যে আমি সিনেমা যাবো, তিনি জানেন যে আমার কাজটা আমায় ঠিক করে করতে হবে, ঠিক সময় এসছে, ঠিক সুযোগ এসছে। এবং যেটা বলছি সময় লাগবে, সময়ের সাথে সাথে এই আরেকটা জিনিস উঠে আসবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সময় তো লাগবেই, নিজেকেও তো তৈরি করতে হবে যে যখন সঠিক সময় এলো তখন কি আমি প্রস্তুত। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমি দেখি যে একটা খুব উদাসীন, যে আমার তো কেউই কাজ দেয় না, আমরা তো বসে আছি এখানে, তো কাজই পাই না, এরকম অনেককে দেখেছি। আমি ভাবতাম যে এরকম কেন, তারপর তার সাথে যখন কাজ করতে গিয়ে দেখেছি যে ও এই জন্যই তাদেরকে নেওয়া হতো না, কারণ দে আর নট স্কিলড এনাফ। আমরা একটা রিসেন্ট ইন্টারভিউ পেয়েছি না, ওই পঞ্চায়েতে যিনি অভিনয় করেছেন, তিনি বলছেন গলা কাট প্রতিযোগিতা, গলা কাটা প্রতিযোগিতা, সত্যিই তাই। প্রতিযোগিতাটা কিন্তু সবসময় কে বেশি করে দিল এটা নয়, কে বেশি মানে তার ধৈর্য, তার দক্ষতা, তিনি কত ভালো শিল্পী, কতটা প্র্যাকটিসের মধ্যে আছেন। আর আমি সবসময় বলি যে স্কিল বা শৈলী এখনো অব্দি এই ডিজিটাল জগতে আপাতত, মানে আমি জানি না আগামীকাল এটা বদলে যেতে পারে বা বদলে যাবে আগামী 10 বছরে, কিন্তু আপাতত আমার মনে হয় স্কিলের কোনো বিকল্প নেই। তুমি যদি স্কিলফুল হও, তুমি যদি তোমার প্র্যাকটিসটা একাগ্রতার সঙ্গে চালিয়ে যাও, তাহলে সেটা রিপ্লেস করার সম্ভাবনা কম। স্কিলটা হচ্ছে মোদ্দা কথা, স্কিল একদম, প্র্যাকটিস। একটা অনুষা হ্যাঁ, অশোকদার মেয়ে, হ্যাঁ, এবং তোমার আগেও তুমি তার সাথে কাজ করেছো, একটা মানে বন্ধু, এবং এই ছবিতে কাজ করলে এখানে দুজনকে কিভাবে পাও? এখানে একটা অদ্ভুত সম্পর্ক। সেটা হচ্ছে যে ঘটনাচক্রে অনুষা আমার থেকে, ব্যক্তিগত জীবনে অনুষা আমার থেকে একটু বড়, এখানে আমি অনুষার থেকে বড় এই চরিত্রে। এবং বেশ কিছুদিনের অভিনেতা। অনুষা নতুন নতুন এই থিয়েটার দলটায় ঢুকছে, অনুষা একদম আনকোড়া শিখছে, এবং বেশ গাইড করছে, খুব স্নেহের সাথেই গাইড করছে। একটা না বলা সম্পর্ক আছে এটা। এর আগে আমরা যে কাজগুলো করেছি সেখানে যেরকম একটা সম্পর্ক এস্টাবলিশ ছিল, এই ছবিটায় একটা না বলা সম্পর্কের গল্প আছে আমার, যেটা করতে খুব মজা লেগেছে। কারণ এটাও প্রথমবার, মানে ধরো যে দুর্গা সহায় থেকে শুরু করে কিশোর কুমার জুনিয়র, গোয়েন্দা জুনিয়র, জেনারেশন আমি, এই ছবিগুলোতে আমাদের একটা এস্টাবলিশ সম্পর্ক বা সম্পর্ক হতে পারে বা সম্পর্ক হচ্ছে গল্প আছে। এই প্রথম সম্পর্ক হলো না, কি হলো, আচ্ছা এটা তো অন্যরকম হতে পারে, এরকম একটা জায়গা তৈরি করা আছে। মানে যত দিন যাচ্ছে তোমার কি মনে হয় সম্পর্কের সংজ্ঞা বদলে যাচ্ছে, বা সম্পর্কটা কোথাও একটা ওই যে ইন জেনারেল ভালো খারাপ দুটোই আছে। দেখো, একটা হচ্ছে যে অনেকটা ভালোর দিকেও আছে, যে আগে আমরা একটা সম্পর্কের মধ্যে যেগুলো বলতে পারতাম না, যে ধরনের হিংসা বা রুড বিহেভিয়ার বা একটা ফট করে খারাপ কথা বলে দেওয়া, এটাকে আগে যেরকম ভাবে আমরা বলতে পারতাম না, এই সময় এটা করিস না, এটা এখন পারছি, সেটা একটা ভালো দিক। তো খারাপ দিকটা আমার এটাই মনে হয় যে ধৈর্য ওভারঅল বা বিশ্বাসের জায়গাটা, ধৈর্যটাই মূলত, মানে সেটা সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা বলছে, আমি বলছি বন্ধুত্বের সম্পর্কের প্রতি ধৈর্য, বাবা মায়ের সম্পর্কের প্রতি ধৈর্য, বা যিনি ধরো আমার গাড়ির চালক তার প্রতি, তার সঙ্গে তো আমার একটা সম্পর্ক আছে, অনেক বছর ধরে আছে। এই যে ভালোবাসার মধ্যে বা স্নেহের মধ্যে ধৈর্য এবং সম্মান, এই সংজ্ঞাগুলো যেন নেগেটিভে না চলে যায়, এটাই আমার প্রত্যাশা। পাশাপাশি যে ছবিটা নিয়ে তো প্রত্যাশা আমাদের আছে, যেহেতু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা হিউজ একটা প্রত্যাশা আমাদের দেখিয়েছে, এবং ছবিটা নিশ্চয়ই এখানেও কমার্শিয়ালি ভাবে একদম পাবে, আমরা চাচ্ছি।
নতুন কি কি কাজ আসছে তো এই মানে এই কাজটা ছাড়া? আপাতত এই কাজটা নতুন রিলিজ বলতে আমি জানি না, ছবি অনেকদিন ধরে রিলিজের অপেক্ষায়। সায়ন্তন ঘোষালের রবীন্দ্র কাব্য রহস্য, যেটা আগের বার ইফি গোয়াতে পুরস্কৃত হয়েছে, সেই ছবিটাই আপাতত রিলিজের অপেক্ষায়। আর এছাড়া এবছর প্রচুর রিলিজ হয়ে গেছে। এই বছরের মতো বোধহয় ডান, মানে জানুয়ারি মাসে বিজয়ার পরে ফেব্রুয়ারি মাসে সাদা রঙের পৃথিবী, মার্চ মাসে তিলোত্তমা, মার্চ মাসেই দাদুর কীর্তি ওয়েব সিরিজে, এবং আবার এখন হেমন্তের অপরাহ্ন, এর সঙ্গে অডিওর কাজ আছে, থিয়েটারের কাজ আছে। আমার মনে হয় একটু এবার এবার নিজেকে সময় দেবে। একটু সময় দিতে হবে, এর নইলে কি বলতো ভাড়ার খালি হয়ে গেছে, ভরতেও তো হবে। অনেক অনেক ধন্যবাদ। Thank you. তোমার প্রত্যেকটা কাজ সেরকম দর্শকদের ভালো লাগছে এবং দর্শকদেরকে ভালো ভালো কাজ উপহার দিচ্ছ। থ্যাংক ইউ, এটাই চেষ্টা করবো। পাশে থাকবে। আরো অনেক কিছু প্রশ্ন করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে যেহেতু হেমন্তের অপরাহ্ন, হ্যাঁ ঠিক আছে, আরেকদিন হবে তাহলে আবার। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার।